আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় ও স্বাস্থ্য শিক্ষা নিয়ে ঢাকা মালে চুক্তি ও সমঝোতা সই। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ, অভিযুক্ত দুজন গ্রেফতার ও আরেকজনকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। হবিগঞ্জে সমাবেশে পুলিশের হামলা রাষ্ট্রের জন্য লজ্জাকর বলছে বিএনপি। প্রতিবাদে 24 ও 25 ডিসেম্বর উপজেলা জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাওয়াতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। করোনায় শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ মন্তব্য। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব না হলে নতুন করে অসমতা তৈরির আশঙ্কা, উন্নয়ন টেকসই করতে পরিবেশের ভারসাম্য রক্ষার আহ্বান। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্বামী সন্তানকে জিম্মি করে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে র্যাব। তবে 999-এ ফোন করে সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ওই নারী। অভিযুক্ত দুই ধর্ষক গ্রেফতার হয়েছে, আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে। সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঢাকার যাত্রাবাড়ি থেকে স্বামী ও সন্তানসহ বেড়াতে গিয়ে বুধবার সকালে কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি হোটেলে উঠেছিলেন ওই নারী। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অপরিচিত এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এরই জের ধরে সন্ধ্যার পর 8 মাসের সন্তান ও স্বামীকে একটি সিএনজি অটোরিকশায় আর অন্য আরেকটি সিএনজিতে ওই নারীকে তুলে নিয়ে যায় বখাটেরা। এইখানে আইসা যদি আমি এখানে চিল্লাপাল্লা করি, রুমে না উঠতে চাই, এটা তো একটা হোটেল, চিল্লাইলে অবশ্যই সবাই আসবে, সেই জন্য আমাকে এই হুমকিটা দিছে। আর আমি এটা বিশ্বাস করতে বাধ্য, কারণ লোক দুইজন ওইখানে ছিল। র্যাব জানায়, কলাতলির হোটেল মোটেল জোনের জিয়া গেস্ট ইন থেকে বুধবার মাঝরাতে ওই নারীকে উদ্ধার করা হয়। আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। সিসিটিভির ফুটেজ দেখে সংঘবদ্ধ ধর্ষণকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। অন্য অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ ও র্যাবের আলাদা অভিযান চলছে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। রাজীব আহমেদ, চ্যানেল আই। রোহিঙ্গা সংকট সহ দুদেশের আর্থ সামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন দুদেশের মধ্যে 2 চুক্তি ও 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। শেখরের রিপোর্ট। দ্বিপাক্ষিক সফরে এই প্রথম মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 দিনের সফরের দ্বিতীয় দিন মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছলে সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। সে সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার ও গান স্যালুট দেয়া হয়। পরে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে দুদেশের মধ্যে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় এই 2টি চুক্তি হয়। স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান এবং যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা নিয়ে 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তিও নবায়ন করা হয়। প্রধানমন্ত্রী সফরের সময় দক্ষিণ এশিয়ার 2টি দেশের মধ্যে বন্ধুত্ব স্মারক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয়। We agreed to intensify collaboration through increased opportunities for higher education, vocational training and skills development for Maldivian students in Bangladesh. দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করার আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We also discussed our cooperation in multilateral fora, support for each other candidature and cooperation in countering terrorism.
We agreed to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. 6 দিনের সফর শেষে 27 ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। হবিগঞ্জে সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলার অভিযোগ করে এর প্রতিবাদে 24 ও 25 ডিসেম্বর উপজেলা ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দুদলের মহাসচিব বলেছেন, গণতান্ত্রিক দেশে যে কোনো আন্দোলনে হামলা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। জাকি আক্তারের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জের সমাবেশে প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিএনপির দাবি, বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ গুলি ছোড়ে। সে সময় 300 নেতাকর্মী আহত হয়, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব হবিগঞ্জের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এএসপি ও ওসিকে প্রত্যাহারের দাবি জানান। পুলিশের যে আক্রমণ এবং পুলিশের যে গুলিবর্ষণ একেবারেই আনকল ফর ছিল। কিভাবে ছড়রা গুলিগুলো তার সমস্ত শরীরে বিদ্ধ হয়েছে। নারকীয় যে একটা অত্যাচার, নির্যাতন, গুলিবর্ষণ, তার প্রতিবাদে আগামী 24 তারিখে সিলেট বিভাগের উপজেলাগুলোতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হবে এবং 25 তারিখে সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ হবে। সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক আন্দোলনকে সংকীর্ণ করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে এইভাবে দমন পীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তাদের অধিকারের আদায়ের জন্য যে দাবি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। বিএনপি নেতারা বলেন, দলের কর্মীদের দমন পীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক জানান, আত্মগোপনের জন্য ঢাকার একটি হোটেলে অবস্থান করছিলেন মেয়র শাহান শাহ। সকালে সেখান থেকে মাদকদ্রব্য ও প্রায় 3.5 লাখ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে মেয়রের নাম 5 নম্বরে ডাকায় ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে লাঞ্ছনা করেন। এই ঘটনায় শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ 16 ডিসেম্বর রাতে মামলা দায়ের করেন। সাম্প্রতিক সময়ে বরখাস্তকৃত সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহেন শাহকে আমরা আটক করতে সক্ষম হই। আমরা এখানে তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার ওয়ান্ডার্স ক্লাবের সেক্রেটারি জয়গোপাল সরকারের জামিন বাতিল করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রকাশ করা হয়েছে। এতে ওই মামলা 1 বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত। আদেশে আপিল বিভাগ বলেছেন, হাইকোর্ট এ ধরনের মামলায় জামিন দিয়ে ঠিক করেননি। এর আগে 4 মামলায় জয়গোপালকে দেওয়া জামিন নভেম্বরে বাতিল করে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। মামলার অভিযোগে বলা হয়, জয়গোপাল ওয়ান্ডার্স ক্লাবের একজন ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে পরিচালনা পর্ষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। 2014 সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হয়ে এনু রূপনের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং ক্লাবে ক্যাসিনো পরিচালনায় প্রত্যক্ষ সহযোগিতা করেন। কোন সহযোগী আসামি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্পেসিফিকলি কারো নাম বলা হয়, সেক্ষেত্রে তাকে সিরিয়াস আসামি হিসাবে ধরা হবে এবং মানি লন্ডারিং সংক্রান্ত কোনো মামলা হালকাভাবে দেখার সুযোগ নেই এবং হাইকোর্টের দেওয়া জামিনটা যুক্তিযুক্ত ছিল না। মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধি কত হতে পারে তা নিয়ে কোনো পূর্বাভাস দেবে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
তথ্য উপাত্ত নিয়ে সরকার যে লুকোচুরি করছে তাতে জিডিপির পূর্বাভাস দিলে তা অলৌকিক কিংবা আন্দাজ নির্ভর হবে বলে মনে করে সংস্থাটি। রিজভি নওয়াজের রিপোর্ট। চলতি অর্থবছরে রাজস্ব আয়, রেমিটেন্স, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আমদানি রপ্তানি, চলতি হিসেবে ভারসাম্য, কৃষি উৎপাদন ও মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে সিপিডি বলেছে করোনাকালের স্থবিরতা কাটিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে। তবে হালনাগাদ তথ্য পাওয়ার বিষয়টি দিন দিন যেভাবে জটিল হয়ে উঠছে তাতে গুণগত পূর্বাভাস দেওয়াটা অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে অ্যাসেস করাই তো খুবই ডিফিকাল্ট। সুতরাং কেউ যদি অ্যাসেস করে থাকেন যে এইটার জিডিপির ভিতরে কি হচ্ছে, তাহলে এটা কিসের ভিত্তিতে করছেন এটা তো আমরা জানি না। আমরা যে কারণে আমরা সর্বশেষে বলেছি যে তথ্য উপাত্ত তো নাই, তথ্য উপাত্ত না থাকলে আপনি কিসের ভিত্তিতে বলবেন? হয়তো অনেকের ক্ষমতা আছে, তারা অলৌকিকভাবে করেন, অথবা ওনাদের কাছে তথ্য আছে যেটা আমাদের কাছে নাই, সেটা তারা করতে পারেন, অথবা আন্দাজে বলতে পারেন, অন্য প্রজ্ঞা আছে। আমরা যেটা বুঝি সেটা হলো এখন স্বাভাবিকভাবে দেখে বুঝি যে মানুষের চলাচল বেড়েছে, ঢাকায় ট্রাফিক বাড়ছে, এক্সপোর্ট কিছুটা বাড়ছে, সুতরাং আমরা বুঝি যে এক ধরনের রিকভারির ভিতরে আছে। গুটি কয়েক বড় ব্যবসায়ীর হাতে সরকার জিম্মি হয়ে পড়ায় সামষ্টিক অর্থনীতিতে অর্জন ধরে রাখাটা নতুন বছরে বড় চ্যালেঞ্জ হবে বলে শঙ্কা সিপিডির। ডাইরেক্ট ক্যাশ ইনসেন্টিভ খুব একটা বাড়ানোর সুযোগটা আমাদের নেই। সো ইনস্টিটিউশনাল যেসব জায়গাগুলি আছে, কস্ট অফ ডুইংয়ের যেসব জায়গাগুলি আছে, সেখানে আমরা যদি তাদেরকে ভালো সার্ভিস দিতে পারি, লজিস্টিক্স ইত্যাদি দিতে পারি, ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে ধরনের ব্যত্যয় আছে সেগুলো করতে পারি, তাহলেই কেবলমাত্র তার টোটাল কস্ট, কারণ উদ্যোক্তা তো দেখছে হলো তার টোটাল কস্ট কত, এটা ভর্তুকির মাধ্যমে আসুক আর এটা তার কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আসুক, তাতে কিন্তু তার কোনো আসা যায় না। এটা যদি না হয় তাহলে অর্থনৈতিক ঝুঁকি 2022-এ অনেক বড়ভাবে বাড়বে, যেটা কারোর জন্যই কাম্য নয়। করোনার ধকল কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই করতে আর্থিক ও রাজস্ব খাতে সংস্কার জোরালোভাবে চালু করার পরামর্শ সিপিডির। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনায় শিক্ষার ভয়াবহ ক্ষতি কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনেরা। রাজধানীতে 50 বছরের শিক্ষায় অর্জন বিষয়ে আলোচনায় বক্তারা বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে চলতে কারিগরি শিক্ষায় বেশি বিনিয়োগ প্রয়োজন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্বাগত জানাচ্ছি। শিক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, ব্যক্তি, শিক্ষার্থী, সরকারি প্রতিনিধি ও নীতি নির্ধারক গণসাক্ষরতা অভিযানের এই আলোচনায় অংশ নেন। এই যে করোনা কালে আমরা কিন্তু সাক্ষরতাটা আমাদের রাডার থেকে চলে গেছে। প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের কথা আমরা ভুলে গেছি। আর্লি চাইল্ডহুড, তাদের কথা তো বলাই বাহুল্য, ভুলেই গেছি যে তারা অনেকে স্কুলে যাওয়ার বয়স হয়েছিল প্রাক প্রাথমিকে, কিন্তু স্কুলের চেহারাও দেখেনি গত প্রায় 1.5 বছরের উপরে। 2010 সালে আমাদের একটি সর্বশেষ শিক্ষানীতি পেয়েছি, বাট যে জিনিসটি হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা শিক্ষা আইনটাকে সংসদ কর্তৃক বা সরকার কর্তৃক অনুমোদিত হতে পারেনি। বক্তারা শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন। চ্যালেঞ্জগুলো কি? অর্থায়নের চ্যালেঞ্জ, সমন্বয়ের চ্যালেঞ্জ, 2 মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হলো প্রয়োজনে অপ্রয়োজনে শিক্ষার্থীদের মূল্যায়নের দিকে ঠেলে দেওয়া, বৈষম্য শিক্ষাক্ষেত্রে, শিক্ষানীতিতে কুতদিখত বলা আছে, জাতীয় শিক্ষানীতি 2010 আছে যে সরকারি বেসরকারি বৈষম্য থাকতে পারবে না। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রত্যেকটা কম্পোনেন্টকে মাথায় রেখে আমাদের এডুকেশন সিস্টেমটা বা আমাদের এডুকেশনটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে সবচাইতে মুখ্য আমার কাছে মনে হয়। যে এফোর্টটা দিতে হবে সর্বক্ষেত্র থেকে, প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে, সেই লোকবল, প্রশিক্ষিত লোকবল আছে কিনা যে আমাকে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ওখানে পৌঁছে দেবে। আমাদের সারা দেশে প্রায় 4,90,00,000 মতো প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী আছে, হিউজ নাম্বার। এর ভেতরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা কতটুকু? আমি কি ওই বছর বছর এই যে এত শিক্ষার্থী মানে শিক্ষিত বেকার যুবক তৈরি করবো, নাকি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাকে আমি কর্মসংস্থান দিয়ে তার নিজের কর্মসংস্থান করে আরো কয়েকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো? কোনটা? পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ তৃণমূলের সব অংশীদারদের শিক্ষায় অন্তর্ভুক্ত করতে বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শিক্ষা ব্যবস্থাটাকে সেইভাবে করা যায় তাহলে পরবর্তীতে বেকারত্বের
সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব হবে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বেশি বাড়ানো সম্ভব হবে, এবং সেই কারণেই কারিগরি শিক্ষার উপরেই এখন অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, যেগুলোকে আমাদের একীভূত করতে হবে। বিশিষ্ট জনেরা বলেন, যেহেতু বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে, তাই বাজেটে শিক্ষায় বিনিয়োগও টেকসই হওয়া দরকার। শিক্ষা যে একটা মহামারী চলছে, এটা কিন্তু খুব নীরবে হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন অব্যাহত রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব না হলে নতুন করে অসমতা তৈরি হবে বলে মনে করেন পরিবেশবিদরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড সেন্টার ফর পিস স্টাডিজের আয়োজনে বাংলাদেশ জলবায়ু ন্যায় বিচার বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য না থাকলে উন্নয়ন টেকসই হয় না। রফিকুল বাশারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। উন্নয়নশীল অর্থনীতি, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং দুর্যোগপ্রবণ আবহাওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত ঝুঁকি বেশি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গবেষণায় গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। উন্নত আর উন্নয়নশীল দেশের মধ্যে সমতা আনতে হবে। কার্বন নিঃসরণ কম করেও শিল্পোন্নত দেশগুলোর জন্য দরিদ্র দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রচুর মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। শুধু সংকট হবে বললে ভুল হবে। কোস্টাল বেল্টের 2 কোটি লোক এখন খাবার পানির অনিশ্চয়তার মধ্যে আছে এবং ঢাকা থেকে কয়েক গুণ বেশি টাকায় তারা পানি কিনে খায়, সেটা যত দরিদ্রই হোক, পাইপ গাছা থাকুক সেরকম জায়গাতে। আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছি। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। উষ্ণায়নের ফলে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে না পারলে মানুষ এই দুর্যোগ থেকে বের হতে পারবে না। তার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করা এবং দ্রুত বৈশ্বিক উষ্ণায়নে দায়ী শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। ন্যায় বিচারের প্রসঙ্গ আনলে প্রথমে পরিবেশের উপর ন্যায় বিচার করতে হবে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে জলবায়ু মোকাবেলা করতে হবে। অনেক ফ্লাইওভার করা যাবে, কিন্তু নদী তৈরি করা যাবে না। তাই এদিকে খেয়াল রেখে উন্নয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগে সমতা আনতে হবে। সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। উন্নয়ন আমাদের অধিকার, সেটা বন্ধের সুযোগ নেই। পরিবেশ সংরক্ষণ করে কিভাবে উন্নয়ন করা যায় তা ভাবতে হবে। উন্নত দেশগুলোকে এর জন্য যথাযথ অর্থায়ন করতে হবে। অন্যের উপর ভরসা নয়, নিজেদের সম্পদ দিয়ে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। সবসময় কিন্তু আমরা দোষ দেই অন্য দেশকে যে ওরাই কি করলো, কিন্তু আমরা কি করছি সেটা কিন্তু আমরা খুব কি গভীরভাবে ভাবি, সেইভাবে কিন্তু ভাবি না। তো বিদেশেও কিন্তু একই কথা, তারাও কিন্তু এই সমস্যাগুলো তৈরি করেছে তাদের উন্নতির জন্য। আবার আমরা অসচেতনভাবে নানা জিনিস ঘটিয়ে যাচ্ছি এই বাংলাদেশে। নেচার বেসড সলিউশনের বিকল্প নাই, এবং যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, নেচার বেসড সলিউশন কিন্তু এটা একেবারে আমি বলবো একেবারে গোড়ার কথা, এটা করতে হবে। আর এটা যদি না করি, আমরা যতই ওই বিদেশের দিকে তাকিয়ে থাকি তারা আমাদের জন্য কি করবে, কিংবা আমাদের যে কি ফান্ড দেবে, কিংবা কি ধরনের সাহায্য সহযোগিতা করবে, সেটা দিয়ে কিন্তু আমাদের সমাধান খুব দ্রুত হবে না। যেখানে ক্লাইমেটকে অ্যাডাপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অ্যাডাপ্টেশনের প্রশ্নটা কেমন আসছে? যেমন স্যালাইন পানিতে ধান হয় না, তাহলে বাংলাদেশ গবেষণা করেছে যে স্যালাইন পানিতে ধান কিভাবে উৎপাদন করা যায়। যেখানে খরা হয় সেখানে খরা অঞ্চলে কম পানিতে ধান কিভাবে উৎপন্ন করা যায়, বাংলাদেশ আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট গবেষণা করে সেটা আবিষ্কার করেছে। এখন অন্য ফসলগুলো একইভাবে করার চেষ্টা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও ভূমিধসের মতো বিপর্যয় বেড়েছে। এ কারণে বছরে 50,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই। ভবন নির্মাণে সৃজনশীল স্থাপনার সঙ্গে ছাদ কৃষিকে অপরিহার্য ভাবছেন অনেকে। শুধু রাজধানী বা মহানগরী নয়, জেলা শহর ও উপশহরেও জোরালোভাবে চলছে ছাদ কৃষি অনুশীলন। উদ্যোক্তা বলছেন, পরিবেশ সুরক্ষা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ আর সময়কে সুন্দর করার মাধ্যম হিসেবে ছাদ কৃষির বিকল্প নেই। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। নতুন বাড়ির সঙ্গে প্রাণ সমৃদ্ধ এক উপযোগী ছাদ কৃষি।
বিষয়টি সব ক্ষেত্রের জন্যই সমান। এই বিশ্বাস থেকে ছাদ কৃষির সঙ্গে জীবন বাঁধছেন অনেকে। নাটোরের আব্দুল্লাহেল বাকি তাদেরই একজন। তার 4 তলা ভবনের উপর 2 স্তরের ছাদ কৃষি। প্রথম দিকে আমি সবজি চাষ করতাম, এখন আমার ছাদ বাগানে দেশি বিদেশি নানা রকম ফল আছে। আপনার হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান এবং ফেসবুক গ্রুপ, এই দুটো দেখেই কিন্তু স্যার আমি অনুপ্রাণিত হয়েছি। ছাদে স্থায়ী অবকাঠামোর বাইরেও ছাদ কৃষিতে এই উদ্যোক্তা ব্যবহার করেছেন জিও ব্যাগ। এখানে ফলাচ্ছেন নানা রকমের ফল ফসল। জিও ব্যাগ ব্যবহারের ফলে আমার গাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে, কারণ গাছের শিকড়গুলো আমি দেখলাম যে এই ব্যাগে খুব দ্রুত ছড়াচ্ছে। এবং জিও ব্যাগের নিচে আবার স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ড দেওয়ার ফলে সমস্ত আউট পানিগুলো বের হয়ে যায়, যার ফলে কিন্তু আমার ছাদে পানি জমে থাকে। ছাদকে দৃষ্টিনন্দন করে তুলতে নিয়েছেন নানা সৃজনশীল উদ্যোগ। এটা স্যার সুইট লেমন, এই দুটো আমার পার্সিমনের গাছ। এটা তুর্কি জাতের একটা মালবেরি। এটা সাদা জাম। আমার 3 ফলের মোট 11টি জাত আছে। 10 থেকে 15 কেজির মতো 3 ফল পাইছি এই ছোট্ট এই আমার 22টা গাছ থেকে। এছাড়াও নিচে আছে হলুদ ড্রাগন, এটা কোহালা জাতের লঙ্গার। স্যার জুজুবি, এটা ডায়মন্ড রিভার। এটা সুপার ভাগুয়া, এটা মৃদুলা, এটা অস্ট্রেলিয়ান। এটা ইনসেক্ট প্রজাতির একটা আঙ্গুর, যাটা লাল এবং লম্বা বড় বড় সাইজ হবে। আর ড্রাগন ফলের এই অংশটিতে ফলন বাড়াতে ব্যবহার হচ্ছে এলইডি বাতি। আমি লাস্ট আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে দিনের আলো বৃদ্ধি করে ড্রাগন উৎপাদন করা হচ্ছে। আমি লাইটিং এর ব্যবস্থা করেছি আমার ছাদে, যার ফলে কিন্তু আমি একটা ফলও পেয়েছি এই নভেম্বর মাসে। স্বপ্নে সাজানো বাড়ি আর সমৃদ্ধ ছাদ কৃষি আর কৃষির আয়োজন, ফলে ফসলে এক অপরূপ দৃশ্য। এটি এখন আর শৌখিনতার মধ্যে নেই। প্রতিটি মানুষ, নগরে যারা বসবাস করছেন, সুযোগ যার আছে, সে মনে করছেন ছাদ কৃষির অপরিহার্যতা, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছেন। নাটোরের বড়গাছা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ফিরে দেখা 2021। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব জন্মশতবর্ষ উৎসবে রঙিন ছিল 2021। আওয়ামী লীগের কার্যক্রমেরও অনেকটা জুড়ে ছিল ওই 2 উৎসব। দেশের রাজনীতি, বিশেষ করে রাজনৈতিক বক্তৃতা বিবৃতি অবশ্য আবর্তিত ছিল বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবিকে কেন্দ্র করে। বছরের শেষ দিকে আলোচনায় আসে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ। বিদায় বছরের রাজনীতির চিত্র তুলে ধরছেন রাহুল রায়। বছর জুড়ে মুজিব জন্ম শতবর্ষের বিভিন্ন কর্মসূচি, আর মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ডিসেম্বরে বিজয়ের। বাংলাদেশের 50 বছর উদযাপনের এ সময়ে এসে নানা ক্ষেত্রে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করেছেন অনেকে। রাজনীতিও তার বাইরে নয়। একই বৎসরে ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী একটি দেশ সফর করা, এটি সাধারণত হয় না, কিন্তু বাংলাদেশের বেলা হয়েছে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ভারতের যে সম্পর্ক, এটি অবিচ্ছেদ্য সম্পর্ক। নানা মত থাকবে, নানা পথ থাকবে, নানা রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু বিষয়ে এই দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন আছে। অতএব বাংলাদেশের সূচনায় যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে গেছেন, সেই রক্তের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা কারোর পক্ষে করা সম্ভব নয়। গত বছরের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও দণ্ডিত হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচিতে না থাকলেও আলোচনায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেশে চিকিৎসার দাবিকে কেন্দ্র করে অনেকদিন পর রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে বিএনপি। তার পরিপ্রেক্ষিতে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন বা রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন ঘটবে সেটি আমি একদমই মনে করি না। কারণ এটা একেবারেই বিএনপির নিজস্ব বিষয়।
সেখানে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এর কোনো কিছুর সাথে এর সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি আর বিএনপির কিছু বিক্ষোভ কর্মসূচির পর বছরের শেষ দিকে রাজনীতির মাঠ কিছুটা উত্তাপ পেয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ আয়োজনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওই সংলাপের পর নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আগাম সমীকরণে নির্ধারিত হতে পারে আগামী বছরের রাজনীতির গতিপথ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। লা লিগায় বেনজেমা ফিরে এলাম বিরতির পর। খুলনার ডুমুরিয়ার শীতার্তদের জন্য কম্বল সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সহায়তা কেন্দ্র। এখানকার খেটে খাওয়া মানুষদের কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। মহতে উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্রতিবারের মতো এবারে শীতেও জেলায় জেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। খুলনার ডুমুরিয়ার দুর্যোগ প্রবণ এলাকার অসহায় জনগোষ্ঠীকে কম্বল সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমরা বাচ্চারা নিয়ে ঠান্ডায় থাকতাম, এখন আর ঠান্ডা থাকা লাগবে না, গায়ের মধ্যে শীত লাগবে না, গায়ে কিনা কর্মক্ষমতা নেই, তারা এই শীতে এই কম্বল পেয়ে খুব খুশি হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে এই কাঁঠালদা আশ্রয়নবাসীকে শীতক্লিষ্ট মানুষকে এইভাবে কম্বল দিল, আমি তো মনে করি বিশাল একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এই শীতের মাঝে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কম্বল তাদের উপহার দিয়েছে, এটিও তাদের জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলবে বলে আমরা বিশ্বাস করছি। চমৎকার উদ্যোগ, মহৎ উদ্যোগ, এবং এটা আমি সফল প্রত্যাশা কামনা করি এবং এটা প্রতি বছরে না এবারও হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এটা আসলে যারা করছে এটা তারা সমাজের আলোকিত মানুষ। দুস্থ মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। করোনা পরিস্থিতির সময় আমরা দেখেছি তারা মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দুস্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। ঠিক একইভাবে তারা এবছর শীতার্ত মানুষের পাশে যারা নদী ভাঙনের শিকার কম্বল বিতরণ করেছে, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এই চমৎকার কাজটির জন্য, মানবিক কাজটির জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেত্রকোনার মোহনগঞ্জে সবচেয়ে পিছিয়ে থাকা ছেঁচড়াখালী গ্রামটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নাগরিক রূপে সেজে উঠেছে। গ্রামটির নাম বদলে হয়েছে আদর্শ নগর। এলাকাবাসী বলছেন সরকারের উন্নয়ন কার্যক্রমের এক প্রতিচ্ছবি ওই গ্রাম। এনজি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর সোনাদিঘিকে কেন্দ্র করে উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম চলছে। সোনাদিঘির হারানোর ঐতিহ্য ফিরিয়ে আনতে 2009 সালের প্রথম মেয়াদে উদ্যোগ নেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPPর আওতায় অ্যানা প্রপার্টিজের সাথে 16 তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণ ও সোনাদিঘিকে সাজানো চুক্তি করে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই মধ্যে সিটি সেন্টার তৈরি হয়েছে। এখন চলছে সোনাদিঘির পাড় ও মসজিদ নির্মাণ সহ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হলে দর্শনার্থীদের পাশাপাশি এর সুফল পাবেন ব্যবসায়ীরাও। দিঘির চারপাশে পর্যাপ্ত বসার জায়গা রাখা হবে, থাকবে ওয়াকওয়ে আর ফোয়ারাম। নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ মৌচাষীরা। দিগন্তজোড়া মাঠ ছেয়ে গেছে হলুদ ফুলে। কিছুদিনের মধ্যে ফুল থেকে মধু সংগ্রহ করবেন চাষিরা।
এবারে প্রকৃতি সংবাদ। ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। উত্তরের হিম বাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ। প্রকৃতি সংবাদে দেখুন বাংলাদেশের শীতকাল নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। দর্শক, বাংলার শীতকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।